নানা অভিযোগে সম্প্রতি নিষিদ্ধ হলো ছাত্রলীগ এবং অনেকেই শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি বন্ধের কথা বলছেন। আপনার দীর্ঘ সাংবাদিকতার ক্যারিয়ারে আপনি এই যে ছাত্র রাজনীতির তো অনেক ভূমিকাও আছে, আপনি 52 ভাষা আন্দোলন বলেন, 71-এর মুক্তিযুদ্ধ বলেন, 90-এর গণঅভ্যুত্থান বলেন, বা এই যে 2024 সালের যে ছাত্র জনতার বিপ্লব বলেন, আপনি নিজেও ছাত্র রাজনীতি করেছেন। এই যে ছাত্র রাজনীতি কলুষিত হচ্ছে বা প্রশ্নবিদ্ধ হচ্ছে, কেন হচ্ছে? একটু দিন, সময় দিন। প্রথমে আমি একটু দেখতে চাই যে আমাদের দেশে এবং গ্লোবালি কোন কোন পার্সপেক্টিভে ছাত্র রাজনীতি হয়, এটা একটু দেখতে চাই। 5টা পার্সপেক্টিভে ছাত্র রাজনীতি হয় এবং হয়েছে। 1 নম্বর হচ্ছে, সেই দেশে যদি ঔপনিবেশিক কোনো শক্তি থাকে, সেটা আমাদের দেশে হয়েছে। পাকিস্তানি ঔপনিবেশিক আমরা 52, 62, 69, 70 এগুলি করেছি, ছাত্ররাই করেছে মেইনলি। তারপর ভিয়েতনামে ঔপনিবেশিক আমেরিকা ছিল, ওই ছাত্ররা ওখানে ফাইট করেছে, একটা গেল। 2 নম্বর হচ্ছে, কোনো সোসাইটিতে যদি সামরিকতন্ত্র থাকে অথবা অগণতান্ত্রিক শক্তি থাকে, তখন স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছাত্ররা রাজনীতি করে। যেমন আমরা এরশাদের সময় আমরা ছাত্র রাজনীতি প্রবলভাবে ছিল এবং মূলত ছাত্র সংগ্রাম পরিষদই এরশাদের পতন ঘটিয়েছে। এই যে এনাদের কি বলে যে ভিপি যিনি ছিলেন, এই আমানুল্লাহ, উনি ছিলেন নেতা। 3 নম্বর হচ্ছে, কোরিয়াতে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে ছাত্র সমাজকে যদি জোর করে কিছু করানোর চেষ্টা করা হয়, যেমন কোরিয়াতে ছাত্র সমাজকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া শুরু হয়েছিল, এটা বলে কনস্ক্রিপশন। এইটার বিরুদ্ধে ছাত্র সমাজ আন্দোলন করেছে যে না, আমরা সেনাবাহিনীতে যাব না। আর একটা হয় যে কোনো সোসাইটিতে যদি শিক্ষিত মিডল ক্লাসের অভাব থাকে, তাহলে ছাত্ররা যেহেতু এনলাইটেন্ড, ওরা এডুকেটেড, তারা ওই ভ্যাকুমটা পূরণ করে রাজনীতি করে। সেটা আমরা আসামে দেখেছি। প্রফুল্ল মাহান্তের নেতৃত্বে ছাত্র আন্দোলন হয়েছে, প্রফুল্ল মাহান্ত মুখ্যমন্ত্রী হয়েছে, কারণ আসামে আর্টিকুলেট মিডল ক্লাস ছিল না, ছাত্ররা এই গ্যাপটা পূরণ করেছে। আর একটা হয়, সেটা হচ্ছে ছাত্র সমাজ যদি মনে করে যে না, সোসাইটিতে একটা নতুন ট্রেন্ড তৈরি করতে হবে, তাইলে তারা রাজনীতি করতে পারে। যেমন এটা ইউরোপে আমরা দেখছি, এই যে mid-60s মানে ছাত্ররা পরিবেশবাদী আন্দোলন করেছে, যুদ্ধবিরোধী আন্দোলন করেছে, তারা রাজনীতি করেছে। তো এইসব প্রেক্ষাপটে ছাত্র রাজনীতির প্রয়োজন হয়। তো এখন যেহেতু গণতন্ত্রের জন্য আমরা আকাঙ্ক্ষা করছি, গণতন্ত্র, একটা নির্বাচিত সরকার ইত্যাদি, তো যেহেতু গণতন্ত্রের জন্য এখন প্রশ্ন করছে, সুতরাং ছাত্র রাজনীতির এখন প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে। এটা একটা স্ট্রাইকিং ফোর্স হিসাবে কথা, সেটা না, কথাটা অন্য জায়গায়। কথাটা হচ্ছে, আপনি কিছু মনে করেন না, অবশ্যই সেটা হচ্ছে সাইমন বলিভার, উনি ল্যাটিন আমেরিকার 5টি দেশ মুক্তি দিয়েছিলেন। সাইমন বলিভারের একটা বিখ্যাত কথা আছে, রেভলিউশন ডিভাউটস ইটস ওন চিলড্রেন, বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। খুবই গুরুত্বপূর্ণ কথা। এবং আমরা দেখেছি 71-এ যখন মানে স্বাধীনতা অর্জিত হল, এটা তো বিপ্লব, তখন আমরা দেখলাম অনেক মুক্তিযোদ্ধা নানা বিপদগামী হয়ে গেল, হ্যাঁ, ছিনতাইয়ের সাথে জড়িত ছিল ইত্যাদি। এবং একটা যুদ্ধবিধ্বস্ত দেশে যে ধরনের কর্মকাণ্ড করা উচিত ছিল, মুক্তিযোদ্ধারা সেইভাবে করে নাই। সুতরাং ওই বিপ্লব তার নিজের সন্তানদেরই খেয়ে ফেলছিল। আবার ধরেন 91-এ যখন এরশাদের পতন হলো, তখন আপনার দেখা গেল কি যে এরশাদের পতন হওয়ার পরপরই, কিছু মনে করেন না, ছাত্রদল এবং ছাত্রলীগ দুই পক্ষই নানা রকম চাঁদাবাজি শুরু করলো। এগুলি আমি প্র্যাকটিক্যালি জানি আর কি। এবং ওই স্পিরিটটা, এই যে এরশাদ পতনের যে স্পিরিটটা, সেই স্পিরিটটা তারা ধরে রাখতে পারলো না, যে কারণে পরবর্তীকালে কিন্তু আমরা একটা ফেয়ার গণতন্ত্র পেলাম না। এইবারও দেখেন 2024 সালে, এটাকে যদি আমরা অভ্যুত্থান বা বিপ্লব বলি, তাইলে এই যে ছাত্ররা রক্ত দিল, এই এত কিছু করলো, এই রেভলিউশন কিন্তু হ্যাজ ডিভাউটস ইজ ওন চিলড্রেন। আপনি দেখেন এখনকার এই মুহূর্তের যে ছাত্র সমাজ, এই ছাত্র সমাজ কিন্তু মানে ওই যে আন্দোলন, যে স্পিরিট, সেই স্পিরিটটা কিন্তু ধরে রাখতে পারছে না। তারা নানা রকম কি বলে যে ওই এক ধরনের ডেভিয়েশন হয়ে গেছে। তারা না মানে যা খুশি তাই করতে চাচ্ছে, একটা নিয়মতান্ত্রিক পথে যেতে চাচ্ছে না। হ্যাঁ, একটা মানে আছে না যে একটা মানে বিজ্ঞতার পরিচয় দেওয়া, একটা উইজডমের পরিচয় দেওয়া, সেই উইজডমের পরিচয় তারা এখন আর সেইভাবে আর দিচ্ছে না। সুতরাং বিপ্লব যেহেতু হয়ে গেছে, অভ্যুত্থান হয়ে গেছে, এখন আর বোধহয় তেমন আর দরকার নাই, হয়েই তো গেছে। এখন
কথা যেটা হচ্ছে যে ছাত্রদলের প্রেসিডেন্ট যেটা বললেন যে তারা কি করছেন, কি করতে চাচ্ছেন, এখানে আমি তাকে কিছু পরামর্শ দিতে চাই যদি আপনি গ্রহণ করেন। অবশ্যই। সেটা হচ্ছে, 1 নম্বর পরামর্শ হচ্ছে যে কাউকে ছাত্র দলের সদস্য করবেন না। প্রথমে তাকে গঠনতন্ত্র পড়তে দিন, তাকে আপনাদের লক্ষ্য আদর্শ পুস্তিকা পড়তে দিন, পড়ুক, তারপর একটা ইন্টারভিউ নেন যে তারা কতটুকু কনসিভ করতে পারলো। আমি তো বলতে পারি ছাত্রদলের মানে 10% সদস্য জিয়াউর রহমানের 19 দফা বলতে পারবে না। জিয়াউর রহমান যে 19 দফা দিয়ে গিয়েছিলেন ওটা বলতে পারবে না। এখন যে তারেক রহমানের 31 দফা, এইটা ছাত্রদলের কোনো সদস্য বলতে পারবে বলে আমি মনে, হয়তো পারবে, এটা 5 to 10% হবে। সুতরাং আপনি লক্ষ্য আদর্শ এটার পুস্তিকা বের করেন, তাদেরকে পড়তে দেন, পড়ার শেষে একটা ইন্টারভিউ নেন, ইন্টারভিউ নিয়ে তাকে সদস্য পদ দেন। 1। 2 নম্বর হচ্ছে সংগঠনের ভিতরে সংগঠন গড়ে তুলুন। এই যে বলছেন যে আমরা শান্তিপূর্ণ, কীরকম সংগঠন? 4টা সংগঠন গড়ে তুলবেন। একটা হচ্ছে স্টাডি ফোরাম, এখানে লেখাপড়া হবে, সারা পৃথিবীর রাজনীতি নিয়ে লেখাপড়া হবে। 2 নম্বর হচ্ছে আবৃত্তি সংঘ করেন। যে আবৃত্তি করবে তার মধ্যে এক ধরনের মননশীলতা তৈরি হবে, এক ধরনের আর্টিস্টিক মননশীল তৈরি হবে। সে কখনো মানে কি বলে ওইটাকে, কি বলে যে মাস্তানি করবে না, সে একটা বিনীত একটা কর্মী হিসেবে থাকবে। 3 নম্বর হচ্ছে জনাব মাহবুব কামাল, এই পরামর্শগুলো একটু শুনবো। ফোনে একজন এই দর্শক হয়ে আছে, গেছে তো একেবারে। আর 3 নম্বর হচ্ছে একটা ডিবেটিং সোসাইটি করেন। ডিবেটিং সোসাইটি, এই ডিবেটিং সোসাইটির 2টা পক্ষ থাকবে, একটা প্রপোজিশনের উপরে 2 পক্ষ বিতর্ক করবে, ওখানে জাজ থাকবে, আপনি জাজ থাকলেন, আপনার সেক্রেটারি জাজ থাকলো, হ্যাঁ এই দল জিতছে, একটা চমৎকার একটা ডিবেট করেন। আর 5 নম্বর হচ্ছে সিনে ক্লাব করেন। সিনে ক্লাবে পৃথিবীর যে ভালো ভালো সিনেমাগুলো আছে, হ্যাঁ, যেগুলো মানুষকে কি বলে যে পরিশীলিত, মানুষের চিন্তার খোরাক যোগায়, মানুষকে আধুনিক করে, মানুষকে ইয়ে করে, সিনেমা দেখান, ভালো ভালো সিনেমা, মানে সব না, ঢাকাইয়া সিনেমা না, হ্যাঁ, ধরেন কুরুসোয়ার সিনেমা, ধরেন এই যে বাইরের যে সমস্ত বড় বড় পরিচালক, তাহলে আবৃত্তি সংঘ, ডিবেটিং সোসাইটি, স্টাডি ফোরাম, সিনে ক্লাব, এই 4টা সংগঠন আপনার, এটাকে আমি বলতেছি সংগঠনের ভেতর সংগঠন।